নির্বাচন কমিশনের আহ্বান করা বিশেষ বৈঠকে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। সংসদের বিশেষ অধিবেশন না থাকায় এই বৈঠকের বিষয়ে আজই গেজেট প্রকাশ করবে কমিশন। ভোটে থাকবে ৩টি স্বচ্ছ ব্যালট বক্স, যা পৌঁছানো হবে কমিশন থেকে। ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ১৯৯১ সালের পর এবার প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দলীয় জোট। মঙ্গলবার সকালে এ বিষয়ে জাতীয় সংসদে স্পিকার ও হুইপদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব। এরপর ইসিতে আয়োজন করা হয় অনানুষ্ঠানিক কমিশন সভার। পরে ইসি সচিব জানান, ২০ আগস্ট ভোট গ্রহণের দিন সংসদে ৩টি স্বচ্ছ ব্যালট বক্স সরবরাহ করবে কমিশন। দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় ভোট গ্রহণের সাথে সাথে শুরু হবে গণনা ও প্রাথমিক ফল প্রকাশ। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে ৩টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। ৩টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। তার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে, আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। ফোন করবেন নির্বাচনকর্তা, যেটা সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। ব্যালটের বাম দিকে থাকবে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নাম্বার ও ভোটারের স্বাক্ষর, আর ডানে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম। ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা, সেই ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন থেকে ২০ জন ব্যক্তি উপস্থিত থাকবেন। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। এমনটাই জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে না। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় ক্ষমতার ভারসাম্যে প্রভাব পড়বে। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের হাওয়া সংসদ এলাকায়। এজন্য সরকারি ও বিরোধী দুই দলই প্রস্তুত প্রতিদ্বন্দ্বিতা করতে। এই নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা ডাকে সংসদ সচিবালয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অংশ নেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেনও। সভা শেষে চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাররা ভোট দিতে সময় পাবেন ৩ ঘন্টা। তবে ভোট দিতে হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থী সামনে তার নাম প্রকাশ্য অথবা তাই আমি গোপনই দিলাম, কিন্তু লিখলাম আব্দুল মালিক ক, আমি তাকে ভোট দিছি, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাইড আমি তাকে ভোট দিয়েছি। যদিও ক্ষমতার ভারসাম্য আনতে জুলাই সনদ বাস্তবায়নের পর এই নির্বাচন দেয়া উচিত ছিল বলে মনে করে বিরোধী দল। প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এদিকে মনোনয়ন সংগ্রহ করলেও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। সরকার দলীয় চিফ হুইপ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে না বলেও জানান চিফ হুইপ। একটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশ সফর নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। সকালে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচার কাজ শুরু হবে। শঙ্কা নেই সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়েও। শারমিন নীরার রিপোর্ট। ৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত ছিল। সেই সাথে তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের অনুমোদন ছিল বলে অভিযোগ করেন ডক্টর জাহেদ। এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত ১৭ বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত ঘটনা বলে জানান তথ্য উপদেষ্টা। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তার নিরাপত্তার ঝুঁকি নেই, আর শেখ হাসিনা ফিরলেও নিরাপত্তা পাবেন। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন হয় এবং এখনও অ্যালাইন থাকেন। সেই ৫ তারিখে তো তার বক্তব্য এসছে। উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলা। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। জানান, জুলাই জাদুঘরে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করছে সরকার। পর্যায়ক্রমে অন্যান্য জাদুঘরেও এ ব্যবস্থা করা হবে। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। শারমিন নীরা, ৭১, ঢাকা। উপরের ক্লাসে যারা আছেন তাদেরকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এমচেমের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় এমচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, তাদের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে। এমচেমের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে শিক্ষা ব্যবস্থার নানা সংকটের মধ্যেও এবার এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ফলাফল নিয়ে নানা আলোচনা হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী। রেজুলেশনের অংশ বিশেষ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও মন্তব্য তার। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। মঙ্গলবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণের শিক্ষা শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও এবার এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। এবার রেজাল্ট ভালো হয়েছে বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোইল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট।
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও তার দাবি। একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোনো গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। একই অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো গুণগত মানের দিক থেকে প্রত্যাশিত অগ্রগতি করতে পারছে না। শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় না থাকায় দক্ষ জনশক্তি তৈরিতেও আছে ঘাটতি। বড় রকমের বাধা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, বিশাল পরিমাণে। কিছুক্ষণ আগে বলা হলো যে পাবলিক ইউনিভার্সিটিগুলো ভালো করছে। আই ডোন্ট ফাইন্ড ইট দ্যাট। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রপ্তানি বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার, বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও এনবিআর এর কর্মকর্তা সহ বিভিন্ন অংশীজনদের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। সাংবাদিকদের অর্থমন্ত্রী আরও বলেছেন, বন্দরের কার্যকারিতা ও সুনাম বাড়ানো এবং রপ্তানি বৃদ্ধিতে কতগুলো সিদ্ধান্ত হয়েছে। এই নিয়ে একটা জয়েন্ট কমিটি গঠন করা হবে। সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে কম সময়ে পণ্য রপ্তানি হবে, দ্রুত পণ্য খালাস হবে এবং কন্টেইনার জট কমবে। এতে আন্তর্জাতিক আমদানিকারকদের মাঝে বন্দরের গ্রহণযোগ্যতা বাড়বে সরবরাহ, অর্থনৈতিকভাবে লাভবান হবে ব্যবসায়ীরা। বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এজন্য আমরা ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে সহজ করার জন্য যে বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যে বাধাগ্রস্ত করা বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রমকে এবং বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে বাধাগ্রস্ত করা, এখান থেকে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে আমরা ডিরেগুলেশন আমাদের বাজেটে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং ডিরেগুলেশনকে আরও কার্যকর করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই সভাটা। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও ছাগলের গুটি বসন্ত টিকার উপাদান প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে দুটি রোগের প্রতিষেধক বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে সম্প্রসারণের পথ উন্মুক্ত হলো। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভাইরাসের কারণে দেশের পোলট্রি শিল্পে মুরগির ডিম উৎপাদন 14 থেকে 70% পর্যন্ত কমতে পারে। 2024-25 অর্থ বছরে এই ভ্যাকসিন আমদানিতে খরচ হয় 900 কোটি টাকারও বেশি। দেশীয় প্রযুক্তিতে এর উৎপাদন শুরু হলে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং খামারিরা সাশ্রয়ী মূল্যে প্রতিষেধক পাবেন। অন্যদিকে গুটি বসন্ত ভ্যাকসিন ছাগলের প্রাণঘাতী সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সুরক্ষা দেবে। এই দুটি উদ্ভাবনকে প্রশংসনীয় উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে নদীর ড্রেজিং ও নিষিদ্ধ মৌসুমে জেলেদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা H9N2 ও গোট ফক্স ভ্যাকসিন সিড আজ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন এবং খামারি পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।